আচ্ছা, একটু দেখো তো স্ক্রিন তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? জি ক্লিয়ার স্যার। আছে? আচ্ছা, তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমার এরপর আবার আরেকটা ক্লাস আছে আর কি। তো আহ, গতদিন আমরা ক্লাসে কতগুলো সফটওয়্যার মডেল সম্পর্কে দেখেছি আর কি। তার মধ্যে কি কি মডেল ছিল? ওয়াটারফল মডেল, ইনক্রিমেন্টাল, ইটারেটিভ, তাই না? স্পাইরাল আইটারেটিভ মডেল। স্যার। হ্যাঁ, তো এরকম কিছু মডেল হচ্ছে আমরা গতদিন ক্লাসে দেখেছি। পার্টিকুলারলি যদি বলতে হয় যে আমরা ওয়াটারফল মডেল দেখেছি এবং ওয়াটারফল মডেলের কিছু ভেরিয়েন্ট দেখেছিলাম, যেমন হচ্ছে ভি মডেল। তো এই যে আহ, আমরা যে গতদিন ওয়াটারফল মডেল দেখলাম, ওয়াটারফল মডেল একটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা স্টেপে কোনো একটা ভুল করে আসতাম, ওই স্টেপ থেকে আমরা প্রিভিয়াস স্টেজে ব্যাক করতে পারতাম। ঠিক আছে? অর্থাৎ আমার স্টেজগুলা বা আমার ডেভেলপমেন্টের ফেজগুলো এরকম ওয়াটারফলের মতন শুধুমাত্র উপর থেকে নিচে নামতো। বাট যদি আমি কোনো একটা ভুল করে ফেলি এবং সেটাকে রিফাইন করার জন্য নিচে ব্যাক করার কোনো ওয়ে ছিল না। তো এই যে প্রবলেমটা, যে আহ, আমরা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা সেটাকে রিফাইন করতে পারছি না, বা আমরা কাস্টমারের ফিডব্যাক নিতে পারছি না, কিংবা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা তৈরি করছি সেই সফটওয়্যারটা তৈরি করতে অনেক সময় লেগে যাচ্ছে। এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা ইভলিউশনারি মডেল আমরা হচ্ছে গতদিন দেখেছিলাম। মডেলগুলো হচ্ছে একটা হলো ইটারেটিভ মডেল, একটা হচ্ছে ইটারেটিভ, আর আরেকটা মডেল ছিল হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল। তো ইটারেটিভ মডেলের ব্যাপারটা ছিল যে আমরা ইটারেটিভ মডেলে আমাদের ফিচার গুলোকে বারবার রিফাইন করতাম। আর ইনক্রিমেন্টাল মডেলের ব্যাপারটা ছিল যে এখানে আমরা প্রত্যেক ইনক্রিমেন্টে নতুন ফিচার অ্যাড করতাম আমাদের সফটওয়্যারের সাথে। তো আজকে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে অ্যাজাইল মডেল। তো অ্যাজাইল মডেল হলো আমার এই ইনক্রিমেন্টাল মডেল এবং ইটারেটিভ মডেল, এই দুইটার কম্বিনেশন। অর্থাৎ অ্যাজাইল মেথোডোলজিতে আমরা একই সাথে আমাদের প্রজেক্টে যেমন নতুন নতুন ইনক্রিমেন্ট বের করব, নতুন নতুন ভার্সন বের করব, তার সাথে আমরা ওই ভার্সন গুলোকে কাস্টমারের ফিডব্যাকের উপর বেস করে বা আমাদের যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তার উপর বেস করে রিফাইন করব। বুঝতে পারছো? তো এই যে অ্যাজাইল মডেল যেটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, এই দুই ধরনের মডেলেরই কম্বিনেশন। তো ওয়াটারফল মডেলটা ছিল মনোলিথিক, অর্থাৎ এটা একদিকেই সামনের দিকেই শুধুমাত্র অগ্রসর হতো। বাট আমরা যখন অ্যাজাইল মডেলে যাব, আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস যে প্রবলেম গুলো সেগুলো আমরা সলভ করতে পারবো। আর ওয়াটারফল মডেলে আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমার সফটওয়্যার ডেভেলপ করতে অনেক সময় লাগে, তাই না? ফার্স্টে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে ডিজাইন, তারপরে কোডিং, তারপরে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, প্রত্যেকটা ফেজ একটার পর একটা আসতো এবং একটা ফেজ পুরোপুরি কমপ্লিট করার পরে আরেকটা ফেজ আসতো। অ্যাজ এ রেজাল্ট আমরা যে ফাইনাল প্রোডাক্টটা পেতাম, সেই প্রোডাক্টটা পেতে কিন্তু অনেক সময় লেগে যেত। তো দেখা যাচ্ছে যে আমি যদি একটা প্রোডাক্ট পেতে আমার 1 ইয়ার লেগে যায়, তো ওই 1 ইয়ারের মধ্যে কিন্তু ওই সিমিলার প্রোডাক্ট মার্কেটে চলে আসতে পারে। অ্যাজ এ রেজাল্ট তোমার যে ক্লায়েন্ট সে কিন্তু আসলে খুব একটা খুশি হবে না, কারণ তুমি হচ্ছে তার সফটওয়্যারটা তৈরি করতে এত সময় নিয়ে নিয়েছো যে তার সফটওয়্যার অলরেডি মার্কেটে এখন অন্য কোম্পানি অ্যাভেলেবেল করে ফেলেছে। ঠিক আছে? সো তার টেকনোলজি কিন্তু অবসলিট হয়ে যেতে পারে। আর এই অ্যাজাইল মডেল আমাদের এই প্রবলেমটা সলভ করে কিভাবে? আমাদের খুবই অল্প সময়ের মধ্যে ছোট ছোট ইনক্রিমেন্ট হচ্ছে সে বের করার মাধ্যমে আমার কাস্টমার বা ক্লায়েন্ট ওই সফটওয়্যারের ছোট ছোট ভার্সন হচ্ছে হাতে পায় এবং আস্তে আস্তে সেই ভার্সন গুলো আপডেট হতে থাকে। তো হোপফুলি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে আমরা কি মেথোডোলজি নিয়ে আজকে আলোচনা করব। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে। তো আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে আমাদের অ্যাজাইল মডেলের বৈশিষ্ট্য তথা অ্যাজিলিটি। অ্যাজাইল মডেলের হচ্ছে আমরা যে 12টা প্রিন্সিপাল আছে এগুলো জাস্ট আমরা একটু গো থ্রু করব।
আর বিভিন্ন ধরনের যে অ্যাজাইল মডেল আছে, যেমন এক্সট্রিম প্রোগ্রামিং, তারপর হচ্ছে যে ক্যানবান মডেল, এএসডি, ডিএসডি, স্ক্রাম, এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। অলরাইট, তো তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাজিলিটি। তো অ্যাজিলিটি এই শব্দটা শুনলে কিন্তু আমাদের ওই ধরো বিভিন্ন যে স্পোর্টসম্যানরা আছে যারা জোরে দৌড়ায় এদের কথাই কিন্তু মাথায় আসে, যদি কেউ শব্দটা শুনে থাকো আর কি। ঠিক আছে, তো অ্যাজিলিটি মানে হচ্ছে কুইক টু মুভ। অ্যাজিলিটি মানে হলো কুইক টু মুভ, অর্থাৎ খুব দ্রুত মুভ করার যে অ্যাবিলিটি এটাকেই বলে হলো অ্যাজিলিটি। ঠিক আছে, তো এই অ্যাজিলিটি আমার অ্যাজাইল ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাজাইল ডেভেলপমেন্টে আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে ছোট ছোট ইনক্রিমেন্টে আমার সফটওয়্যারকে রিলিজ করি। ঠিক আছে, শুধুমাত্র রিলিজ করি তা না, যদি কোনো ধরনের চেঞ্জ আমার সফটওয়্যারে আনতে হয় সেই চেঞ্জটাও আমরা খুব ইফেক্টিভলি করতে পারি যখন আমরা এই অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি ব্যবহার করব। তো এবার জাস্ট হচ্ছে আমরা একটু অ্যাজাইলের প্রিন্সিপাল গুলো গো থ্রু করবো। কি কি প্রিন্সিপাল আছে, লাইক আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা। কাস্টমারের কাছ থেকে যদি কোনো ধরনের চেঞ্জ আসে সেই চেঞ্জ গুলো আমাদের ওয়েলকাম করতে হবে, এগুলাকে অবশ্যই হচ্ছে খারাপ চোখে দেখা যাবে না। তারপরে আমাদের যে ওয়ার্কিং সফটওয়্যার সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব তত দ্রুত ডেলিভার করতে হবে। তারপরে আমাদের যে ধরো আমরা যেই কোম্পানির জন্য কাজ করছি, ঠিক আছে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এর লোকজন অর্থাৎ বিজনেস পিপল এবং আমরা অর্থাৎ ডেভেলপাররা, আমরা যাতে একটা হারমোনিয়াস ওয়েলে মানে হচ্ছে বেসিক্যালি একসাথে আমরা একটা হারমোনির সাথে কাজ করি। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে যে প্রজেক্টের জন্য যাতে আমরা সবসময় মোটিভেটেড লোকজনই রাখি, কারণ ডিমোটিভেটেড লোকজন থাকলে অ্যাকচুয়ালি প্রজেক্ট কমপ্লিশনের দিকে যায় না। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে কাস্টমারের আমরা যে ফিডব্যাকটা নিব, এই ফিডব্যাক যাতে অলওয়েজ ফেস টু ফেস হয়। আমরা ফোন দিয়ে ফিডব্যাক নিতে পারি, বাট ওই ফোনে কাস্টমার কিন্তু তার সম্পূর্ণ যে মতামত সেটাকে সে তুলে নাও ধরতে পারে বা নিজেকে ঠিকমতো এক্সপ্রেস নাও করতে পারে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফেস টু ফেস কনভার্সনের মাধ্যমে ফিডব্যাক নেওয়া। ওকে, আমি একটু দ্রুত গো থ্রু করছি। তারপরে আমাদের দেখো 7 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হলো যে আমাদের সফটওয়্যারের অ্যাকচুয়ালি যে অবস্থা তার মেইন মাপকাঠি হলো সফটওয়্যারের প্রোগ্রেস। ঠিক আছে, মানে বেসিক্যালি অ্যাজাইল মেথোডোলজিতে আমার সফটওয়্যার ডকুমেন্টেশন অতটা গুরুত্বপূর্ণ না, রেদার আমরা একটা ওয়ার্কিং সফটওয়্যার নামাতে পারছি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, অ্যাজাইল সফটওয়্যারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম্পলিসিটি, যে আমরা কোনো এক্সট্রা আলতু ফালতু ফিচার আমাদের সফটওয়্যারে রাখবো না, যতটুকু দরকার ঠিক ততটুকুই সফটওয়্যারের ভিতরে রাখবো। তো এরকম আরো দুই একটা বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিও। তো এই যে আমরা অ্যাজাইল মেথোডোলজির কথা বললাম, এজিলিটি মেথোডোলজি যাই বলি না কেন, এইটা বিভিন্ন ধরনের হইতে পারে, লাইক স্ক্রাম, ক্রিস্টাল মেথোডোলজি, ডিএসডিএম, এফডিডি, লিন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এক্সট্রিম প্রোগ্রাম। তো আমরা হচ্ছে বেসিক্যালি এর মধ্যে কয়েকটা মেথোডোলজি আলোচনা করব আজকে, লাইক স্ক্রাম আলোচনা করব, ডিএসডিএম আলোচনা করব, তারপরে হচ্ছে এই এক্সট্রিম প্রোগ্রামিং, এগুলো আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং, তো এই শব্দটা, এই যে আমাদের যে টার্মটা এক্সট্রিম প্রোগ্রামিং, এটা শুনে কি মনে হচ্ছে যে অনেক এক্সট্রিমলি আমাদের কোড লিখতে হবে নাকি, বা আমাদের অনেক এক্সট্রিমলি প্রজেক্ট বানাইতে হবে, ব্যাপারটা কি এরকম? অনেকটা স্যার এরকমই মনে হইতেছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে এরকমই। ঠিক আছে, তো এখানেও আমরা আমাদের অ্যাজাইল টেকনোলজি ইউজ করছি বা অ্যাজাইল মেথোডোলজি ইউজ করছি, অর্থাৎ আমরা খুব দ্রুত প্রোগ্রাম আমাদের সফটওয়্যার বিল্ড করব এবং খুব দ্রুত রিলিজ করব, কাস্টমার ফিডব্যাক নিয়ে আবার কাজ করব। বাট এখানে কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমরা বা স্পেশাল কাজ আমরা ফলো করি, সেগুলোই হচ্ছে আমি একটু আলোচনা করছি। তো দেখো, এক্সট্রিম প্রোগ্রামিং, এক্সট্রিম শব্দটা দিয়েই বোঝা যাচ্ছে যে এখানে আমার কাজগুলো হবে হচ্ছে এক্সট্রিম। তো কেমন এক্সট্রিম? আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের সফটওয়্যার তৈরির জন্য যে গুড প্র্যাকটিস গুলো আছে, ঠিক আছে, যে গুড প্র্যাকটিস গুলো আছে সেই
প্র্যাকটিস গুলাকেই আমরা কনস্ট্যান্টলি ফলো করব। বুঝতে পারছো? এই প্র্যাকটিস গুলাকেই আমরা কনস্ট্যান্টলি ফলো করব, বা আমরা হচ্ছে কোনো একটা একটা এমনভাবে ফলো করব যাতে আমরা ইফেক্টিভলি আমাদের সফটওয়্যারকে খুব দ্রুত বিল্ড করে ফেলতে পারি। যেমন যদি একটু এক্সাম্পল দেই, আচ্ছা দেখো যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেস্টিং একটা গুড প্র্যাকটিস না? টেস্টিং, তাই না? টেস্টিং এর মাধ্যমে কি জি হয়? স্যার। সফটওয়্যারে বাগ টাগ ধরা পড়ে, এটা একটা গুড প্র্যাকটিস। সো আমরা এই গুড প্র্যাকটিসকে নিয়ে যাব এক্সট্রিম লেভেলে, অর্থাৎ আমরা কনস্ট্যান্টলি আমাদের প্রোগ্রামকে বা সফটওয়্যারকে টেস্ট করতেই থাকবো। ঠিক আছে? আমরা টেস্ট করতেই থাকবো। আরেকটা গুড প্র্যাকটিস ধরো হইতে পারে, ধরো কাস্টমার রিভিউ। তো কাস্টমার রিভিউ নিলে আমাদের সফটওয়্যার যে রিকোয়ারমেন্ট গুলো, সেই রিকোয়ারমেন্ট গুলো খুব ইজিলি ফিল হয়। ঠিক আছে? তো এই কাস্টমার রিভিউ কিন্তু আমরা তার মানে হচ্ছে কনস্ট্যান্টলি নিব। কিভাবে? ধরো আমরা প্রতিদিনই কোনো একটা মডিউল বানালাম, প্রতিদিনই হচ্ছে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিলাম, মানে বেসিক্যালি একটা রেগুলারিটি মেইনটেইন করা আর কি। তারপরে দেখো আরেকটা ভালো প্র্যাকটিস হইতে পারে, ধরো যে আমার কোড রিভিউ করা, যে আমি যে কোডটা লিখছি সেই কোডটা কেউ যদি রিভিউ করে দেয়, তখন ওইখান থেকে বিভিন্ন ভুল টুল অ্যাকচুয়ালি হচ্ছে ধরা পড়ে। ঠিক আছে? তো এই রিভিউ এর ব্যাপারটাও আমরা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাব, অর্থাৎ যখনই আমরা কোড লিখবো, ঠিক আছে, যখনই আমরা কোড লিখবো, লেখার সাথে সাথে আমরা কোডটাকে রিভিউ করব। ঠিক আছে? দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি আমার যত ভালো প্র্যাকটিস আছে, যেরকম কাস্টমার কমিউনিকেশন বলি, বা হচ্ছে কোড রিভিউ বলি, কিংবা ধরো হচ্ছে আম, কি বললাম, এই যে কিংবা হচ্ছে ধরো টেস্টিং বলি, এইগুলাকে আমরা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ বেশি বেশি করে করবো, এটাই। তো এক্সট্রিম প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা 4টা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি ফলো করি। সেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং প্ল্যানিং, এক্সট্রিম প্রোগ্রামিং ডেভেলপমেন্ট, এক্সট্রিম প্রোগ্রামিং কোডিং, এক্সট্রিম প্রোগ্রামিং টেস্টিং। তো এই এক্সট্রিম প্রোগ্রামিং এর পিছনে আমার যে মূল চালিকা শক্তি, সেটা হচ্ছে যে আমরা যদি প্রজেক্টের একদম শেষ পর্যায়ে এসেও কোনো ফিডব্যাক আসে কাস্টমারের এন্ড থেকে, সেটা যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। কারণ প্রজেক্টের শেষে যদি কোনো ধরনের ফিডব্যাক আসে, তখন আমার সফটওয়্যারকে আবার রিবিল্ড করা, এখানে কস্ট অনেক বেড়ে যেতে পারে। বাট এক্সট্রিম প্রোগ্রামিং এই কস্টকে মোটামুটি মিনিমাল রাখে। ঠিক আছে? এটা মোটামুটি মিনিমাল রাখে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এক্সট্রিম প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কি, এটা তোমরা সবাই জানো। এটা হলো যে আমরা হচ্ছে বেসিক্যালি যেই সফটওয়্যারটা বিল্ড করছি, সেই সফটওয়্যারের বিভিন্ন পোর্শনকে আমরা বিভিন্ন অবজেক্ট, সেই পোর্শনগুলোকে আমরা অবজেক্ট হিসেবে কল্পনা করব। এবং অবজেক্টের কি কি বৈশিষ্ট্য থাকে? অবজেক্টের 2টা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট থাকে না? আর কি থাকে? আর থাকে হচ্ছে জি স্যার। ফাংশন, ফাংশন বা আর কি থাকে? মেথোডোলজি। সো আমার এই এক্সট্রিম প্রোগ্রামিং অলওয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচকে প্রমোট করে। কারণ এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের অনেক বেশি হিউম্যান রিডেবল। ঠিক আছে? আমরা অনেক বেশি রিলেট করতে পারি। তো এখানে তোমরা এক্সট্রিম প্রোগ্রামিং এর স্টেপগুলো দেখতে পাচ্ছ। স্টেপগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল, আমরা ফার্স্টে হচ্ছে প্ল্যানিং করব, দেন ডিজাইনিং, তারপরে কোডিং ফেজ, তারপরে আমরা টেস্টিং করব। বাট এই ফেজ গুলো তো আমি একটু জাস্ট হচ্ছে ব্যাখ্যা করছি যে প্ল্যানিং এ অ্যাকচুয়ালি কি হয়। তো আহ, তো তোমার যে কাস্টমার বা তোমার যে ইউজার, সেই সেই ইউজার, তুমি হচ্ছে ডেভেলপার। ঠিক আছে? আরে এরকম আসছে কেন? তো তোমার যে কাস্টমার, ঠিক আছে, বা ইউজার, সে কি করবে? তোমার কাছে, অর্থাৎ ডেভেলপারের কাছে একটা স্টোরি নিয়ে আসবে বা কয়েকটা স্টোরি নিয়ে আসবে। লাইক ধরো যে একটা অনলাইন বুক স্টোর বানাচ্ছ, তার জন্য এখন কাস্টমার চাচ্ছে যে সে এখন এই অথরের নাম দিয়ে সে বই সার্চ করতে পারবে। ঠিক আছে? বই সার্চ করতে পারবে। এরকম ধরো সে অনেকগুলো স্টোরি নিয়ে আসছে যে তার প্রজেক্টের জন্য বা তার প্রোডাক্টের জন্য এই ফিচার গুলো থাকতে হবে। সো ডেভেলপার হিসেবে তাহলে তোমার কাজ কি? এই যে
স্টোরিগুলা, ইউজার স্টোরি, এই স্টোরিগুলা নিয়ে এখান থেকে এই স্টোরিগুলোকে বিল্ড করতে তোমার কি পরিমাণ টাইম অ্যান্ড ইফোর্ট লাগবে, সেই টাইম অ্যান্ড ইফোর্টের উপর বেস করে একটা ব্লুপ্রিন্ট বানানো, অর্থাৎ একটা প্ল্যান করা। এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। সো ইউজার কি করছে বা কাস্টমার কি করছে, তোমার কাছে অনেকগুলো স্টোরি নিয়ে আসছে এবং সেই স্টোরিগুলোর উপর বেস করে তুমি একটা প্ল্যান ক্রিয়েট করছো। নেক্সট কাজ হচ্ছে ডিজাইনিং। সো ডিজাইনিং এ কি হয়, আমাদের এক্সট্রিম প্রোগ্রামিং এ ডিজাইন টিমের যে মেইন মোটো, সেই মেইন মোটো হচ্ছে কিপ ইট সিম্পল। ঠিক আছে, KIS, কিপ ইট সিম্পল, অর্থাৎ ডিজাইনকে যতটা সিম্পল রাখা যায়। তো দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমার অনেক রকমের স্টোরি নিয়ে আসছে বা অনেক ধরনের ফিচার ডিমান্ড করছে, বাট আমরা বুঝতে পারলাম যে কাস্টমারের আসলে এত কিছু দরকার নেই। সো আমরা ওই স্টোরিগুলো থেকে আমরা সর্ট আউট করে যে অপ্রয়োজনীয় ফিচারগুলো সেগুলো বাদ দিয়ে দিব এবং শুধুমাত্র প্রয়োজনীয় ফিচারগুলোই আমরা আমাদের ডিজাইনের ভিতরে রাখবো। ঠিক আছে, এবং এই ডিজাইনিং ফেজে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যে অবজেক্টগুলো নিয়ে কাজ করবো, যেহেতু বললাম যে আমাদের এক্সট্রিম প্রোগ্রামিং হচ্ছে ওপি ওরিয়েন্টেড। সো আমরা যে অবজেক্টগুলো নিয়ে কাজ করবো, সেই অবজেক্টগুলোর মধ্যে রিলেশন, সেই রিলেশনটা দেখানোর জন্য আমরা সিআরসি কার্ড ব্যবহার করি। সিআরসি কার্ড কি, একটু আমি যদি তোমাদের দেখাই। তো এটা হচ্ছে সিআরসি কার্ড বা ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেশন কার্ড। তো এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোমার ক্লাস থাকবে। সো ধরো একটা ক্লাসের এক্সাম্পল হইতে পারে একটা কাস্টমার ক্লাস। সেই কাস্টমারের কিছু রেসপন্সিবিলিটি আছে, লাইক একটা কাস্টমার ক্লাস বা একটা কাস্টমার যদি একটা অবজেক্ট হয়ে থাকে, সেই কাস্টমার কি করে, সেই কাস্টমার হচ্ছে প্রোডাক্ট কেনে, রাইট? তাই না? কাস্টমার প্রোডাক্ট বাই করে না? হ্যালো স্যার। জি স্যার। সো কাস্টমার রেসপন্সিবিলিটি এখানে কি হবে, সে হচ্ছে প্রোডাক্ট বাই করছে। আর এই কাস্টমার ক্লাসের সাথে অন্য যেই সকল ক্লাস এর রিলেশন থাকবে, বিভিন্ন টাইপের রিলেশন থাকতে পারে, সেই ক্লাসগুলোকে আমরা রাখবো এই কোলাবোরেশন এই পোর্শন। ঠিক আছে, তো ধরো যেহেতু কাস্টমার প্রোডাক্ট কিনছে, তার মানে প্রোডাক্ট ক্লাসের সাথে আমার কাস্টমার ক্লাসের রিলেশন আছে। সো আমি এই কোলাবোরেশন এই ফিল্ডে রাখবো আমাদের প্রোডাক্ট ক্লাসকে। এরকম যদি আরো অন্যান্য ক্লাসের সাথে রিলেশন থাকে, সেই ক্লাসগুলোকে আমরা এই কোলাবোরেশন এই কলামের ভিতরে রাখবো। সো এভাবে এই সিআরসি কার্ডের মাধ্যমে আমরা এরকম একটা রিলেশন বিল্ড আপ করে আমাদের আমাদের হচ্ছে কি বলে, আমাদের ডিজাইনকে আমরা আরো ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারি যে কোন একটা অবজেক্টের সাথে অন্য কোন অবজেক্টের রিলেশন আছে, সেটা আমরা বের করতে পারি। সো এটা গেল হচ্ছে সিআরসি কার্ড। সো ডিজাইন ফেজে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো স্পাইক সলিউশনস প্রোটোটাইপ। মানে ধরো তুমি একটা লগ ইন সিস্টেম বানাচ্ছ, তো লগ ইন সিস্টেমে তুমি থার্ড পার্টি গুগলের লগ ইন হচ্ছে ইউজ করতেছো, যে সাইন ইন উইথ গুগল এরকম আছে না, সাইন ইন উইথ গুগল লগ ইন করার সময় অপশন থাকে না, তো এটা তো আমরা বানাই না, রাইট? এটা তো থার্ড পার্টি। তো এইগুলা এই পোর্শনটুকু ঠিক মতো কাজ করছে কিনা এইটা চেক করার জন্য আমাদের স্পাইক সলিউশন প্রোটোটাইপ বানাইতে হবে। সো এটা অ্যাকচুয়াল কোনো কোড না, ঠিক আছে, অ্যাকচুয়াল কোনো কোড না। বেসিক্যালি যখন কোনো কমপ্লেক্স সিনারিও থাকে, তখন টেস্টিং এর জন্য এই আমাদের ডেভেলপাররা একটা স্পাইক সলিউশন ডেভেলপ করে। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু আমার মেইন কোডের অংশ হবে না। তো আমার ডিজাইন ফেজ শেষ। ডিজাইন শেষ করার পরে আমরা চলে আসবো আমাদের কোডিং ফেজে। তো কোডিং ফেজে কি হয় আমরা জানি যে এখানে আমরা সরাসরি কোড লিখতে বসে যাই নাকি? হ্যালো, একটু রেসপন্স করবা প্লিজ। আমরা কি কোডিং ফেজে সরাসরি কোড লিখতে স্যার। বসে যাই? বাট অ্যাকচুয়ালি এই এক্সট্রিম প্রোগ্রামিং এ আমরা সরাসরি কোড লিখতে বসবো না, এন্ড দ্যাটস এ ডিফারেন্স ফ্রম আদার মডেল। ঠিক আছে, আমরা কিন্তু এখানে আমাদের সরাসরি ইমপ্লিমেন্টেশনে যাব না। আমরা এক্সট্রিম প্রোগ্রামিং এ সরাসরি ইমপ্লিমেন্টেশনে যাব না, বরং আমরা এখানে ফার্স্টে হচ্ছে ইউনিট টেস্টিং গুলো লিখব। ইউনিট টেস্টিং কি মনে আছে? যে একটা প্রজেক্টের বা একটা সফটওয়্যারের ছোট ছোট মডিউল কি ঠিকমতো কাজ করছে কিনা, সেটা আমরা চেক করি হলো ইউনিট টেস্টিং এর মাধ্যমে।
তো ধরো একটা এক্সাম্পল হইতে পারে যে ধরো প্রাইম নাম্বার টেস্টিং তোমাদের গতবার মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনে আসছিল, তাই না? যে প্রাইম নাম্বার ঠিক টেস্টিং এই ফাংশনটাকে ঠিকমতো কাজ করছে কিনা। তো এরকম আমার প্রজেক্টের ভিতরে যদি এরকম অনেকগুলো ছোট ছোট ফাংশন থাকে, লাইক ধরো দুটো সংখ্যা যোগ করার একটা ফাংশন, প্রাইম নাম্বার টেস্ট করার একটা ফাংশন, তো এই ফাংশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেইটার জন্য আমরা কি করব, ফার্স্টেই ইউনিট টেস্ট লিখবো। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কোড লিখিনি। ফার্স্টে কি লিখছি আমরা? ইউনিট টেস্ট লিখছি, বুঝছো? আর ইউনিট টেস্ট গুলোকে পাস করানোর জন্য, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমাদের হচ্ছে যেহেতু প্ল্যানিং ও শেষ, ডিজাইনও করে ফেলছি, তাহলে ওভারঅল হ্যাঁ। হচ্ছে আমাদের সবকিছু হয়েই হ্যাঁ। গেছে। তাহলে এখানে ডিপলি কেন কোডিং পার্টে না গিয়ে কেন ইউনিট টেস্ট আগে করতেছে? কেন কোডিং কেন হচ্ছে ইমপ্লিমেন্টেশনে না গিয়ে আগে ইউনিট টেস্ট করতেছে? হ্যাঁ আমি আসছি। তো দেখো কেন অ্যাকচুয়ালি ইউনিট টেস্টিং করছো। তো দেখো কি যেটা আমি বলছিলাম যে ধরো তুমি হচ্ছে প্রাইম নাম্বারের জন্য তোমার এই ইমপ্লিমেন্টেশনের ভিতরে অনেকগুলো মডিউল আছে, তার মধ্যে একটা ধরো হচ্ছে প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারের জন্য তুমি হচ্ছে ইউনিট টেস্ট লিখছো। সো আগে ইউনিট টেস্ট লেখার সুবিধাটা অ্যাকচুয়ালি কি? ইউনিট টেস্ট লেখার সুবিধাটা আগে হচ্ছে যে তুমি এই ইউনিট টেস্টটাকে পাস করানোর জন্য ছোট ছোট মডিউলে কোড লিখছো। লাইক প্রথমে আমার হচ্ছে প্রাইম নাম্বার ইউনিট টেস্ট। সো প্রাইম নাম্বার ইউনিট টেস্টটা পাস করার জন্য তুমি প্রাইম নাম্বারের কোডটা লিখলা, কোড লিখে এই ইউনিট টেস্টিং করলা, দেখলা যে পাস হয়ে গেছে। এমনও হতে পারে পাস হয় নাই, রাইট? এমনও কিন্তু হতে পারে পাস হয় নাই। তাতে না হলে কি হবে, তুমি কিন্তু সাথে সাথে তোমার কোডটা কারেকশন করে ফেলতে পারছো যে হ্যাঁ পাস যেহেতু হয় নাই তার মানে আমার কোডে প্রবলেম আছে, তো আমি সাথে সাথে এটাকে কারেক্ট করে ফেলি। সিমিলারলি তোমার একটা ইউনিট টেস্ট তুমি লেখোনি, এরকম ধরো আরেকটা ইউনিট টেস্ট আছে, সেটার কাজ হলো দুটোর সংখ্যা অ্যাড করা। সো তুমি প্রাইম নাম্বারের কোড ইমপ্লিমেন্ট করার পরে নেক্সট চলে গেলা এই অ্যাড ইউনিট টেস্ট এইটাকে স্যাটিসফাই করার জন্য। আর সো এইটাকে স্যাটিসফাই করার জন্য তোমার দুটো সংখ্যা অ্যাড করার কোড লিখতে হবে। সো তুমি দুটো সংখ্যা অ্যাড করার কোড লিখলা, কোড লিখে তারপরে তুমি ইউনিট টেস্টিং করলা, করে দেখলা যে হ্যাঁ কোড পারফেক্টলি কাজ করছে। সো সুবিধাটা কি হলো? সুবিধাটা হচ্ছে যে তোমার কোডটা মিনিমাল থাকলো, কোডে আগে থেকেই আমাদের বাগগুলো ধরা পড়ছে এবং কোডটা মোটামুটি ক্লিন থাকছে। বুঝতে পারছো বিষয়টা এবার যে কোশ্চেন করছিলাম? হ্যালো হ্যালো, যে কোশ্চেন করছিলাম? স্যার আমি হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো যে আগে আমরা ইউনিট না টেস্ট স্যার, আমার লিখছি? মাঝখান থেকে নেট চলে গেছিল। আচ্ছা দেখো, আগে আমরা ইউনিট টেস্ট লিখছি, এই ইউনিট টেস্টকে স্যাটিসফাই করার জন্য আমরা কোড লিখতেছি। তো ধরো আমার প্রোগ্রামে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে অ্যাড, দুটো সংখ্যা অ্যাড করা, একটা হচ্ছে প্রাইম নাম্বার বের করা। তো আমি এই দুইটা কাজের জন্য দুইটা ইউনিট টেস্ট লিখছি। এরপর আমি কি করলাম, প্রাইম নাম্বার বের করার জন্য আমি একটা কোড লিখলাম, কোড লেখার সাথে সাথে আমি কি করলাম, এটাকে ইউনিট টেস্টের ভিতরে পাস করে দিলাম। তো পাস করলে আমার সুবিধাটা কি হলো, যে আমার কোডটা ঠিক আছে কিনা আমি কিন্তু সাথে সাথেই বুঝতে পারছি। তার মানে যদি ভুলও থাকে সেই বাগটা আমার ইনিশিয়াল ফেজেই ধরা পড়ে যাচ্ছে। বুঝতে পারছো? অ্যাজ এ রেজাল্ট যেহেতু আমরা ইউনিট টেস্ট গুলোকে পাস করানোর জি জন্য স্যার। আমরা ছোট ছোট মডিউলে কোড লিখছি, আমার কোড অনেক বেশি মিনিমাল থাকছে, কোডটা ক্লিন থাকছে, কোডে আমাদের বাগ অ্যাভয়েড হচ্ছে। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, তো কোডিং এর ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো পেয়ার প্রোগ্রামিং। তো এক্সট্রিম প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই পেয়ার প্রোগ্রামিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি এর আগে তোমাদের এক্সট্রিম প্রোগ্রামিং এর শুরুতে কি বলেছিলাম, বলেছিলাম যে আমরা আমাদের ভালো প্র্যাকটিস গুলোকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাব। তো একটা ভালো প্র্যাকটিস হচ্ছে কোডের রিভিউ করা, ঠিক আছে? কোডের রিভিউ করা। সো আমরা এই রিভিউটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাব কিভাবে? পেয়ার প্রোগ্রামের মাধ্যমে। পেয়ার প্রোগ্রামিং কি? পেয়ার প্রোগ্রামিং হচ্ছে যে আরে যে তোমার পিসি থাকবে একটা, এবং এই পিসির সামনে দুইজন ডেভেলপার বসা থাকবে, এই একজন ডেভেলপার, এই একজন ডেভেলপার। তো একজন ডেভেলপারের কাজ হবে হলো পিসিতে কোড লেখা, এটা হচ্ছে ফার্স্ট ডেভেলপারের কাজ। আর সেকেন্ড যে ডেভেলপারটা থাকবে তার কাজ হবে হচ্ছে কোডটা রিভিউ করা। বুঝতে পারছো? কোডটা রিভিউ করা। সো এভাবেই আমার প্রথম ডেভেলপার জি কোড স্যার। লিখছে, দ্বিতীয় ডেভেলপার কোড রিভিউ করছে। অ্যাজ এ রেজাল্ট তারা পেয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আমাদের কোডটাকে আগেই হচ্ছে ঠিকঠাক মতো লিখে ফেলতে সক্ষম হচ্ছে।
তো এটাই ছিল হচ্ছে আমার কোডিং ফেজ। তো কোডিং ফেজ আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তো যেটা বললাম যে পেয়ার প্রোগ্রামিং কি দুইজন মিলে একটা মডিউল লিখতেছো না, তাই তো? তো ধরো এই রাকিব এবং জি সাকিব স্যার। এই দুইজন মিলে এই দুইজন মিলে ধরো হচ্ছে লগ ইন সিস্টেম বানাচ্ছে। সিমিলারলি আমার এরকম পেয়ার প্রোগ্রামিং এ আরো লোকজন আছে না? তো ধরো এরকম হচ্ছে আহ যদু এবং মধু, ঠিক আছে? এরা দুইজন মিলে আবার হচ্ছে নেভিগেশন সিস্টেম বানাচ্ছে, ঠিক আছে? সো ওরা একটা কাজ করতেছে, ওরা পেয়ার প্রোগ্রামিং অন্য একটা কাজ করছে। সো কিন্তু ওরা যেই প্রজেক্টে কাজ করছে এই প্রজেক্টটা শেয়ার্ড প্রজেক্ট না, একটা সেম প্রজেক্টে ওরা কাজ করছে না, তাই না? জি স্যার। হ্যাঁ, এবং তোমাদের কি মনে আছে, জানি না তোমরা গতবার ইউজ করছো কিনা, বাট শেয়ার প্রজেক্টে কাজ করার জন্য আমার একটা ভালো টুল কিন্তু গিট, তাই না? সো বেসিক্যালি যখন আমার যদু এবং মধু এরা দুইজন মিলে ধরো আমার নেভিগেশন সিস্টেমটা বানায় ফেলবে, বানায় ফেলার সাথে সাথে আমার যে শেয়ার্ড প্রজেক্ট এই প্রজেক্টটাতে তাদের কোডটা ইন্টিগ্রেট হয়ে যাবে। আবার এই যখন আমার রাকিব এবং সাকিব এরা লগ ইন সিস্টেম বানায় ফেলবে, এই কোডটাও কিন্তু আমার শেয়ার প্রজেক্টে ইন্টিগ্রেট হয়ে যাবে। কার মাধ্যমে? কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মাধ্যমে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা যাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে সিআই, ঠিক আছে? কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো এই আমাদের কিন্তু গিটে কিন্তু এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অপশনটা আছে, তোমরা চাইলে ব্যবহার করে কাজ করতে পারো আর কি। সো এটা গেল আমাদের পেয়ার প্রোগ্রামিং এবং কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এরপরে আসে হচ্ছে আমাদের টেস্টিং এ। সো আমরা অলরেডি আমাদের ইউনিট টেস্টিং সম্পর্কে বলে আসছি আর কি, যে আমরা ইউনিট টেস্টিং করব। এছাড়াও আমাদের টেস্টিং এর ফেজে আরো কয়েক ধরনের টেস্টিং করতে হয়, লাইক ইন্টিগ্রেশন টেস্টিং। অর্থাৎ এই যে আমার ছোট ছোট ইউনিট, এই যে প্রাইম নাম্বার দুটো সংখ্যা অ্যাড করার যে ইউনিট, এই ইউনিট গুলা কি একত্রে ঠিকমতো কাজ করছে কিনা। হ্যাঁ, এরা হয়তো আলাদাভাবে ঠিকমতো কাজ করতে পারে, বাট এরা কি একত্রে ঠিকমতো কাজ করছে কিনা এইটা বোঝার জন্য আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করব। এবং ফাইনালি আমাদের প্রজেক্টটাকে কাস্টমার একসেপ্ট করছে কিনা তার জন্য আমরা একটা একসেপ্টেন্স টেস্টিং করব। এবং ফাইনালি আমরা প্রজেক্টে একটা ইনক্রিমেন্ট বা একটা ভার্সন রিলিজ করব। সো রিলিজ করার পরে কাস্টমার ফিডব্যাক নিয়ে আমরা আবার প্ল্যানিং করব, আবার ডিজাইনিং, আবার কোডিং, আবার টেস্টিং, ঠিক আছে? সো এখানে আমাদের যেগুলো ইনক্রিমেন্ট হচ্ছে, আমার একই সাথে আমরা ইটারেশনে আমরা হচ্ছে ইমপ্রুভমেন্টও করতে পারছি। বুঝতে পারছো? আর আচ্ছা, একটা মনে হয় বিষয় আমি কোডিং ফেজের হচ্ছে রেখে আসছিলাম, সেটা হচ্ছে রিফ্যাক্টরিং। কোডিং ফেজে আমার আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে রিফ্যাক্টরিং। তো রিফ্যাক্টরিং বলতে কি বুঝি? তোমরা কি জানো রিফ্যাক্টরিং কি? রিফ্যাক্টরিং হচ্ছে বেসিক্যালি No, sir. কোডকে ক্লিন রাখার একটা উপায়, ঠিক আছে? যে কোডের মধ্যে অনেক ধরো অপ্রয়োজনীয় কোড থাকতে পারে তোমার সফটওয়্যারে। তারপরে তোমার সফটওয়্যারে বিভিন্ন ধরনের ডুপ্লিকেট কোড থাকতে পারে, রাইট? তারপরে ধরো তোমার যে সফটওয়্যারে কোডগুলো লিখছো এগুলো হয়তো ঠিকমতো অ্যালাইন হয় নাই, লাইনগুলো ঠিকমতো আসে নাই, মানে দেখতে খুবই অসুন্দর লাগতেছে। তো এগুলাকে ঠিক করার প্রক্রিয়া হচ্ছে রিফ্যাক্টরিং। তো আমরা এই কোডিং ফেজে আমরা একই সাথে পেয়ার প্রোগ্রামিং করি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করি এবং রিফ্যাক্টরিংটাও করি। তো এক্সট্রিম প্রোগ্রামিং এ কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? যদি কারো কোনো কনফিউশন থাকে আমি রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। একটু প্লিজ একটু ভিডিওটা দেখে নিন, তাহলে আমরা সামনে আগাই। কি হলো? চলে গেছে। ওকে। তো এগুলো আমি অলরেডি বলে আসছি যে প্ল্যানিং ফেজে কি হয়, ডিজাইনিং ফেজে কি হয়, কিংবা আমাদের কোডিং ফেজে কি হয়, টেস্টিং ফেজে কি হয়, এগুলো আমি পুরোপুরি হচ্ছে আলোচনা করে আসছি। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এবার জাস্ট এগুলোকে একটা রিড দেওয়া, রিড দিলেই হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। সো নেক্সট আমরা দেখবো হলো আমাদের এই কানবান মডেল, ঠিক আছে? কানবান মডেল। তো এই মডেলের মেইন কাজ হলো তোমাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করা, ঠিক আছে? এটা একটা ভিজুয়াল সিস্টেম যেটার কাজ হচ্ছে তোমাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করা। কি ভিজুয়ালাইজ করাবে তোমাকে? তোমার প্রজেক্টের প্রোগ্রেস, যে প্রজেক্টের কোন টাস্কটা এখনো করা বাকি আছে, বা কোন টাস্কটা তুমি নেক্সট করবা, কোন কাজটা
তুমি হচ্ছে অলরেডি করে ফেলেছো, ঠিক আছে? তো এই কাজগুলো ভিজুয়ালাইজ করার জন্য আমার কোন মডেল লাগবে বলো তো? তোমরা কি আসো? Kanban model. এই কান্নার মডেল লাগবে, ওকে? এবং এই মডেলের আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে পটেনশিয়াল বটলনেক আইডেন্টিফাই করা। পটেনশিয়াল বটলনেক আইডেন্টিফাই করা কি বললাম, যে ধরো তোমার কোনো কাজ হচ্ছে তুমি করবা, তো সেই কাজগুলো হচ্ছে এখন টু ডু অবস্থায় আছে। কোনো কাজ তুমি অলরেডি করছো, সেই কাজ হচ্ছে প্রোগ্রেস অবস্থায় আছে, ঠিক আছে? প্রোগ্রেস অবস্থায় আছে। আর কোনো কাজ অলরেডি তুমি শেষ করে ফেলছো, সেটা ধরো হচ্ছে এই যে ডান অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে যে তোমার প্রোগ্রেস অবস্থায় অনেক কাজ হয়ে গেছে, ঠিক আছে? অনেক কাজ প্রোগ্রেস অবস্থায় আছে। তার মানে এই প্রোগ্রেস অবস্থায় একটা এখান থেকে এই ভিজুয়াল ছবিটা দেখে আমি কি বুঝতে পারবো, যে প্রোগ্রেস অবস্থায় তার মানে বটল নেকের একটা সিচুয়েশন হয়ে গেছে। বুঝতে পারছো? সো এইটা আইডেন্টিফাই করাও এই কানবান মডেলের কাজ। আমরা একটু কানবান মডেলকে একটু ভিজুয়ালি দেখে আসি, তাহলে বুঝতে পারবা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে একটা কানবান বোর্ড। এটা হচ্ছে টোটাল একটা বোর্ড। আমাদের কাজ কি, এই বোর্ডের উপরে ছোট ছোট কানবান কার্ডকে অ্যালাইন করা। এবং এখানে এই কার্ডগুলো কোথায় আমরা অ্যালাইন করি? ওয়ার্ক ফ্লোর ভিতরে। তো এখানে কি কি ওয়ার্ক ফ্লো আছে একটু খেয়াল করো। টু ডু অর্থাৎ যেই কাজগুলো এখনো করা হয়নি। এস্টিমেটেড অর্থাৎ হ্যাঁ এগুলো আমরা রিভিউ করা হয়েছে বা অ্যানালাইজ করা হয়েছে, বা নেক্সট আমি এই কাজটা করব। তারপরে ইন প্রোগ্রেস, এই কাজগুলো এখন করা হচ্ছে। আর ডান মানে কি? এই স্যার হয়ে কাজগুলো গেছে। হয়ে গেছে, শেষ। ঠিক আছে? এই কাজগুলো করা হয়ে গেছে। তো আমরা যদি আমাদের প্রজেক্টের পার্সপেক্টিভ থেকে একটু দেখি, আমি এটাকে ওই এস্টিমেটেড পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি আর কি। এখানে আমরা জাস্ট হচ্ছে তিনটা ওয়ার্ক ফ্লো দিয়ে দেখাচ্ছি, টু ডু, ইন প্রোগ্রেস আর ডান। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমার বিল্ড লগইন পেজ, এই কাজটা করা এখনো হয় নাই। কোর্স লিস্ট এখনো অ্যাড করা হয় নাই আমাদের প্রজেক্টে। গ্রেডশিট এক্সপোর্ট, এই ফিচারটাও এখন পর্যন্ত অ্যাড করা হয় না। আমরা কারেন্টলি কি নিয়ে কাজ করছি? আমরা কারেন্টলি কাজ করছি হলো স্টুডেন্ট ড্যাশবোর্ড ইউআই নিয়ে। আর আমাদের যেই কাজটা শেষ হয়ে গেছে তার নাম কি? ডেটাবেস সেটআপ। তো এই কাজ, এই যে আমরা আমাদের কাজগুলোকে সুন্দর একটা ওয়ার্কফ্লোর ভিতরে রেখে ভিজুয়ালাইজ করছি, এটা কার মাধ্যমে, কোন মডেলের জন্য পসিবল হয়েছে? কানবানের জন্য পসিবল হয়েছে, Kanban. ঠিক আছে? এটার জন্য পসিবল হয়েছে। আচ্ছা, তো এই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে, তোমরা কি জিরার নাম শুনছো? জিরা, ZIRA। Yes, sir. কেউ না শুনলেও হয়তো, হ্যাঁ অনেকে হয়তো শুনছো। সেইটার মাধ্যমে কিন্তু এরকম ওয়ার্কফ্লো ক্রিয়েট করা যায়। আর তোমাদের তো এই সফটওয়্যার গুলো শুধুমাত্র থিওরি আর কি, ল্যাব নাই। ল্যাব থাকলে হয়তো আমি কিছু সফটওয়্যারের ইন্ট্রোডাকশন দিতে পারতাম আর কি। সেটা আমাদের অ্যাকচুয়ালি সুযোগ নাই। ওকে, সো তাহলে এই মডেলের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে যে ভিজুয়ালাইজ হোয়াট ইউ ডু টুডে, অর্থাৎ ওই যে ওয়ার্কফ্লোটা আমরা দেখে আসলাম, ওইটাকে ভিজুয়ালাইজ করা। লিমিট দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভিতরে যদি বেশি টাস্ক হয়ে যায়, লাইক ধরো এখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডের কাজও করতেছি, একই সাথে আমি লগ ইনের কাজও করতেছি, একই সাথে ধরো আমি গ্রেডশিটও বানাচ্ছি, একই সাথে ধরো হচ্ছে আমি আবার নেভিগেশনের কাজও করতেছি। একসাথে যদি অনেক কাজ হয়ে যায়, তাহলে এটা আমার ডেভেলপারের উপরে অনেক বেশি প্রেশার ফেলে, এবং এই সিচুয়েশনকে বলা হচ্ছে বটলনেক সিচুয়েশন। তো যাতে বটলনেক সিচুয়েশন না হয় সেজন্য আমরা কি করি, এখানে এই প্রিন্সিপালটা ফলো করি। কোন প্রিন্সিপালটা? লিমিট দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, WIP। অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস যাতে লিমিটেড থাকে, খুব বেশি প্রেশার যাতে আমার ডেভেলপারদের উপরে না হয়, যাতে ডেভেলপাররা এক্সস্টেড না হয়ে যায়। তারপরে ইনহ্যান্স ফ্লো, যে when something is finished the next highest thing from the backlog is pulled into play। লাইক যখন আমার ধরো ডেটাবেসটা ফিনিশ হয়ে গেছে, সো নেক্সট আমি কাকে আবার টু ডুতে ইন প্রোগ্রেসে আনবো, যেটা প্রায়োরিটি বেশি হবে সেটাকে আমি ইন প্রোগ্রেসে আনবো, ঠিক আছে? তো এভাবে আমাদের এই কানবান মডেলটা কাজ করে। তো এইখানে আমরা যে সেকশন গুলো দেখছি, সেকশন গুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে আসছি, লাইক টু ডু সেকশন, এস্টিমেটেড সেকশন, ইন প্রোগ্রেস সেকশন, ডান সেকশন। তো এটাই দেখো এখানে বলা আছে টু ডু সেকশনে কি কি থাকে, যে যেই কাজগুলো আমি কাস্টমারের কাছ থেকে রিসিভ করেছি, অর্থাৎ কাস্টমার যে ফিচার গুলো চায়, ঠিক আছে, সেই ফিচার গুলো টু ডু সেকশনে থাকে।
সেই ফিচারগুলো যদি অ্যানালাইজ করা হয়ে যায় সেটাকে আমরা নিয়ে আসি এস্টিমেটেড সেকশনে। তারপরে অ্যানালাইজ ফিচারগুলো যখন আমরা ডেভেলপ করা শুরু করি তখন সেটাকে নিয়ে যাই ইন প্রোগ্রেস সেকশনে। আর যখনই এই ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে যায় তখন আমরা এটাকে ডান সেকশনে মুভ করি। বুঝতে পারছো? তার মানে এই যে এখানে তোমরা, আমি একটু এটা ক্লিয়ার করি। তো এখানে তোমরা যে ডেটাবেস সেটআপটা ডানের ভিতরে দেখতে পাচ্ছ, এইটা তার মানে কিন্তু কোনো এক সময় টু ডুর ভিতরে ছিল, তাই না? তাই তো? জি জি স্যার। স্যার। সেখান থেকে এটা আসছিল হচ্ছে এস্টিমেটেড সেকশনে, এটা তো আমি দেখাইনি। সেখান থেকে আসছে হচ্ছে ইন প্রোগ্রেসে এবং ফাইনালি কাজ শেষ হওয়ার পরে এটা চলে গেছে এই ডান সেকশন। সো এটাই হচ্ছে আমার মোটামুটি ছিল হলো এই কানবান মডেল। তো এই মডেলটা অ্যাকচুয়ালি ইউজ হয় হলো আমার প্রজেক্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? প্রজেক্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে, কারণ আমরা ওই টাস্কগুলোর বর্তমান কারেন্ট যে সিচুয়েশন এটার মধ্যে দেখতে পারি যে কোন টাস্ক করা বাকি আছে, কোন টাস্ক আমরা সামনে করব। প্রজেক্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে এই কানবান বোর্ডটা মানে কাজে লাগে। অলরাইট, তো আমরা আমাদের নেক্সট সেকশনে মুভ করি আর কি। আমাদের নেক্সট টপিক হলো এএসডি। এটাও আরেকটা অ্যাজাইল মেথড। তো এই এএসডি দিয়ে সফটওয়্যার বিল্ড করা হলো অনেকটা ওই এক চোখ দিয়ে কোড লেখার মতো। ঠিক আছে? তো বেসিক্যালি তুমি এক চোখ দিয়ে হলো কোড লিখবা, বুঝছো? আর অন্য চোখ দিয়ে দেখবা যে কাস্টমার কি চাইতেছে। সো অলওয়েজ কাস্টমার যা চাবে সেই অনুযায়ী তোমার অ্যাডজাস্ট করে করে কোড লিখতে হবে। ঠিক আছে? এই জন্যই কিন্তু আমরা এটাকে বলছি হলো অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এএসডি। তো এটাকে 1990 সালে আমাদের এই যে জিম হাইস্মিথ সাহেব সর্বপ্রথম হচ্ছে প্রপোজ করেছিল এবং এটা হলো আমাদের আরএডি বা র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট যে মডেলটা, সেই মডেলটারই একটা এভলিউশন। ঠিক আছে? বাট এই মডেলের সাথে বেসিক্যালি যা যা যুক্ত করা হয়েছে তা হলো আমাদের আরো লার্নিং এবং আরো কোলাবোরেশন। ঠিক আছে? আরো লার্নিং এবং আরো কোলাবোরেশন। তো অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্টের আমার মেইনলি হচ্ছে তিনটা ফেজ। একটা ফেজ হচ্ছে স্পেকুলেশন, দেন কোলাবোরেশন, দেন লার্নিং। তো একটা জিনিস চিন্তা করো যে একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার বিল্ড করার জন্য আমরা কিন্তু সবসময় একদম সলিড প্ল্যান আমাদের কাছে থাকে না। ঠিক আছে? সবকিছু আগে থেকে জেনে প্ল্যান করে কিন্তু আগানো যায় না। কিছু কিছু জিনিস স্পেকুলেট করতে হয় বা ধরে নিতে হয়। ঠিক আছে? সো কারেন্ট নলেজের উপর বেস করে আমাদের গেস করতে হবে যে কি কি ফিচার আমাদের সফটওয়্যারে লাগতে পারে বা কি কি ফিচার আমরা বিল্ড করব। বাট সামনে যদি পরিবর্তন লাগে তখন আমরা না হয় পরিবর্তন করলাম, সেটা কোনো ব্যাপার না। তো এটাই হলো আমাদের ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে স্পেকুলেশন, স্পেকুলেট করে নেওয়া। এরপরে কাস্টমার পরিবর্তন চাইলে আমরা পরিবর্তন করব, সমস্যা নাই। ওকে, আমাদের নেক্সট ফেজ হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন তো আচ্ছা সরি, আমার এই জানি না আমার এই এখানে কেন এরকম প্রবলেম করে। তো কোলাবোরেশন মানে হচ্ছে বেসিক্যালি টিম ওয়ার্ক, তাই না? কারণ একটা সফটওয়্যার কিন্তু অ্যাকচুয়ালি একজন একা লোকের পক্ষে বানানো পসিবল না, এটা কিন্তু টিম ওয়ার্ক, যে একটা টিমে বানাতে হয়। সো কোলাবোরেশন মানে কিন্তু শুধুমাত্র কমিউনিকেশনও না। ঠিক আছে? এটা মোর দেন কমিউনিকেশন। তো কোলাবোরেশনের ক্ষেত্রে কি কি হইতে পারে? যেহেতু তুমি টিমে কাজ করছো, তোমার যে টিম মেম্বার সে তোমাকে কি ক্রিটিসাইজ করতে পারে না, বলতে পারে যে না এই কাজটা তো করা ঠিক হয় নাই, ক্রিটিসাইজ করতে পারে। আরে না, তো আজকে কি সমস্যা করতেছে? তো তোমাকে ক্রিটিসাইজ করতে পারে, একই সাথে হচ্ছে তোমার আবার প্রশংসা করতে পারে। আবার তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো, আবার ধরো আহ, তোমার কাজে হেল্প করতে পারে দরকার হলে, তাই না? তো বেসিক্যালি কোলাবোরেশনের বা কাজ মেইন উদ্দেশ্য হচ্ছে টিম মেম্বাররা একে অপরকে হেল্প করবে, কন্ট্রিবিউট করবে, একে অপরের ভুল ধরাই দিবে, তাই তো? এটাই তো নাকি? জি স্যার। কিন্তু যখন তোমাদের টিম প্রজেক্ট করতে বলা হয় তখন তোমরা কি করো? একজন একজনের কাজ সব কাজ করে, করে। হ্যাঁ একজন কাজ করে আর বাকিরা হচ্ছে ওই পাশে বসে থাকে, তাই না? এই
আলটিমেটলি সবারই অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতে হবে যখন তোমরা ইন্ডাস্ট্রি লেভেলে যাও, ঠিক আছে? ওই এক পাশে বসে থাকার কোনো সুযোগ নাই, এই একদিনের মধ্যে চাকরি থেকে বের করে দিই। আচ্ছা, সো আমরা কোলাবোরেশন দেখলাম। আমার নেক্সট স্টেজ হচ্ছে লার্নিং। তো কোলাবোরেট করে প্রজেক্ট আমরা বিল্ড করলাম। সো এই প্রজেক্ট বিল্ড করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লার্নিং আমার হইতে পারে। তো এক ধরনের আমার লার্নিং হচ্ছে লার্নিং ফ্রম কাস্টমার, ঠিক আছে? কাস্টমারের কাছ থেকে আমরা নতুন কিছু শিখতে পারি, লার্নিং ফ্রম কাস্টমার। আরেক ধরনের লার্নিং হতে পারে যে লার্নিং ফ্রম ইউর টিমমেট বা লার্নিং ফ্রম ইচ আদার, যে তোমরা একজন আরেকজনের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছো, ঠিক আছে? লার্নিং ফ্রম ইচ আদার। এবং আরেক ধরনের লার্নিং হচ্ছে লার্নিং ফ্রম দ্য প্রসেস, যে এই যে আমরা একটা সফটওয়্যার বিল্ড করলাম বা একটা ইনক্রিমেন্ট বিল্ড করলাম, এটা বিল্ড করতে আমরা কি কি ভুল করছি, বা ধরো হচ্ছে আর কি কি ঠিক করা যেত, এগুলো হলো আমার লার্নিং ফ্রম প্রসেস। এই লার্নিং কে কাজে লাগায় আমরা আবার কি করব, সফটওয়্যারটাকে রিলিজ করব এবং আমরা পরবর্তী ইটারেশনে চলে যাব, আবার স্পেকুলেট করব, আবার কোলাবোরেট করব, আবার নতুন নতুন জিনিস শিখব। তো এইগুলাই এখানে বলা আছে, এগুলো জাস্ট হচ্ছে একটা রিড দিয়ে নিও। আমি যেটা বললাম যে লার্নিং হচ্ছে 3 ধরনের, কাস্টমারের কাছ থেকে, নিজেদের কাছ থেকে, আর আরেকটা বলেছি হলো যে প্রসেস থেকে। তো এইগুলাকে এখানে হচ্ছে একটু ফ্যান্সি নাম দেওয়া হয়েছে আর কি, যে কাস্টমারের কাছ থেকে আমরা যে লার্নিংটা করি এটা হলো ফোকাস গ্রুপ। তারপরে নিজেদের কাছ থেকে যে লার্নিংটা হয় ফ্রম ইচ আদার সেটা হচ্ছে যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ। আর আমরা প্রসেস থেকে যে জিনিসটা শিখি বা নিজেদের পারফরম্যান্স অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে পোস্ট মাস্টার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, নীরবতা সম্মতির লক্ষণ, আমরা সামনে আগিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, আমাদের আর 2টা মডেল বাকি আছে, একটু মনোযোগ দিবা, আমরা হোপফুলি নেক্সট 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলব। আচ্ছা, তো নেক্সট মডেলটা হচ্ছে ডাইনামিক সিস্টেমস ডেভেলপমেন্ট বা ডিএসডি। তো এই ডিএসডি হলো আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? 1990 সালে 1990s এর আর কি, আমার সঠিক ডেটটা মনে নেই, এই টাইমিং হচ্ছে আমার এই ডিএসডি মডেলটা প্রথম ক্রিয়েট হয়। তো যেসব ক্ষেত্রে ধরো আমার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি ইনভলভ হয়, সেসব ক্ষেত্রে আমার ওই আদিম আমলে এই আরএডি মডেল, র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট, এই মডেলটা ইউজ হইতো। বাট এখন কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাজাইলের দিকে চলে আসছি। স্পেসিফিক্যালি যদি আমার বাজেট অনেক টাইট হয়, শিডিউল অনেক টাইট হয়, সেই ক্ষেত্রে এই ডিএসডি মডেলটা বেশ ইউজেবল আর কি। বুঝতে পারছো? বা রিস্ক বেশ বেশি থাকে, তখন আমরা এই ডিএসডি মডেল ইউজ করতে পারি। তো ডিএসডি মডেলের ক্ষেত্রে আমাদের লাইফ সাইকেলে কয়েকটা স্টেজ থাকে। কি কি স্টেজ? ফিজিবিলিটি স্টাডি, বিজনেস স্টাডি, ফাংশনাল মডেল ইটারেশন, ডিজাইন এন্ড ইটারেশন, আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এই ছবিটা দেখলে মোটামুটি তোমরা বুঝতে পারবা যে এখানে কি কি হচ্ছে। আমাদের ফার্স্ট কাজ হলো ফিজিবিলিটি স্টাডি এবং বিজনেস স্টাডি, দেন আমরা চলে যাই ফাংশনাল মডেলে, তারপরে আমরা চলে আসি ডিজাইন এন্ড বিল্ড পোর্শনে, ফাইনালি আমরা ইমপ্লিমেন্টেশন লেভেলে চলে আসি। তো আমি একটু এক এক করে আলোচনা করছি। ফিজিবিলিটি স্টাডি মানে হচ্ছে বেসিক্যালি যে আমরা কি এই কাজটা করতে পারবো কিনা। কি বললাম যে আমাদের টাইট বাজেট বা টাইট শিডিউল থাকে এই ডিএসডির ক্ষেত্রে। সো এই টাইট বাজেট, টাইট শিডিউল বা ধরো আমাদের টাইট রিসোর্স, এসবের কথা চিন্তা করে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এই প্রজেক্টটা আদৌ করা পসিবল কিনা। তো যখন আমরা দেখবো যে হ্যাঁ পসিবল প্রজেক্টটা করা, তখন আমরা চলে যাব বিজনেস স্টাডিতে। বিজনেস স্টাডি হচ্ছে আমার বেসিক্যালি ফিজিবিলিটি স্টাডিরই নেক্সট স্টেপ। এবং বিজনেস স্টাডিতে আমরা কি করি, আমরা দেখি যে এই প্রজেক্টটার ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি, যে হ্যাঁ আমরা তো প্রজেক্টটা করতে পারবো, বাট প্রজেক্টটা করার জন্য আমার কি কি ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে। তো এই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে আমরা চলে আসি ফাংশনাল মডেল তৈরি করতে, ঠিক আছে? আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফাংশনাল মডেল বিল্ড করা। তো এই ফাংশনাল মডেল ফেজে দেখবা আমরা হচ্ছে বিভিন্ন টাইপ প্রোটোটাইপ তৈরি করতেছি, ফাংশনাল প্রোটোটাইপ, তারপর প্রোটোটাইপ রিভিউ করছি, তারপরে আইডেন্টিফাই করছি, আবার আমাদের নতুন করে প্ল্যানিং করছি, ঠিক আছে? তো তার মানে এই ফাংশনাল মডেলে বেসিক্যালি হচ্ছে আমরা একটা মানে কাজ করে এমন একটা সফটওয়্যারকে আমরা হচ্ছে দাঁড়া করাই, ঠিক আছে? হয়তো ছোটখাটো ফিচার দিয়ে কাজ করছে এমন একটা সফটওয়্যার হচ্ছে আমরা দাঁড়া করাই।
তারপর আমরা নেক্সট চলে আসি হচ্ছে আমাদের ডিজাইন এন্ড বিল্ড ফেজে। ঠিক আছে, ডিজাইন এন্ড বিল্ড ফেজে। তো এখানে আমরা কি করি, এখানে আমরা ওই বিভিন্ন টাইপের প্রোটোটাইপ ক্রিয়েট করি আর কি, এবং এই ফাংশনাল মডেলকেই হচ্ছে বেসিক্যালি আমরা রিফাইন করি। ডিজাইন এন্ড বিল্ড ফেজে হলো আমরা এই যে একটু আগে আমরা ছোটখাটো একটা ফাংশনাল মডেল ক্রিয়েট করলাম, এটাকে আমরা রিফাইন করি হচ্ছে ডিজাইন এন্ড বিল্ড ফেজ। এবং ফাইনালি এটাকে আমরা টোটালি বিল্ড করি বা ইমপ্লিমেন্ট করি হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। তো ইমপ্লিমেন্ট করার পরে আবার আমরা নতুন করে ফিজিবিলিটি স্টাডি করি, মানে বেসিক্যালি আমাদের ইটারেটিভ একটা লুপে এই প্রসেসগুলো চলতে থাকে, এবং এটাই হচ্ছে আমার ডিএসডি মেথড। তো ডিএসডি মেথডের যে কাজগুলো বলে আসছে অলরেডি, ফিজিবিলিটি স্টাডিতে হচ্ছে আমরা দেখি যে কাজটা করা পসিবল কিনা, বিজনেস স্টাডিতে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো বের করি, ফাংশনাল মডেল ইটারেশনে হচ্ছে আমরা ওই ইনক্রিমেন্টাল প্রোটোটাইপ বিল্ড করি, আর অর্থাৎ ফাংশন করে এরকম ছোটখাটো একটা প্রজেক্ট বা ছোটখাটো একটা সফটওয়্যার আমরা দাঁড়া করাই। তারপরে ডিজাইন এন্ড ইটারেশন, এই ক্ষেত্রে হলো আমরা এই ছোটখাটো যে প্রোটোটাইপটা বানাইছি সেটাকে আমরা রিফাইন করি, এবং ফাইনালি গিয়ে আমরা আমাদের টোটাল প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করে ডিপ্লয় করি। অলরাইট, তো আমরা আমাদের লাস্ট মডেলে চলে আসছি, একটু মনোযোগ দিও এই মডেলে প্লিজ। সেটা হচ্ছে আমাদের স্ক্রাম অ্যাজাইল মডেল। ঠিক আছে, স্ক্রাম অ্যাজাইল মডেল। সো এই মডেলটাও আমাদের এই আর্লি 1990s এ জেফ সাদারল্যান্ড উনি হচ্ছে এটা সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রস্তাব করে। তো এই মডেলটা খুবই ইজি। এই মডেলটা আমাদের যে অ্যাজাইলের যে ম্যানিফেস্টো, অর্থাৎ অ্যাজাইল মেথডে যেই প্রসেসগুলো ফলো করতে হয় সেগুলো একদম পাই টু পাই ফলো করে। ঠিক আছে, আমি একটা ছবিতে যাই, মডেলের ছবিতে, তারপরে হচ্ছে আমি এক্সপ্লেন করছি, এটা না, এটা বুঝতে একটু সুবিধা হবে। অলরাইট, তো তোমরা জানো যে আমাদের একটা সফটওয়্যার, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিশাল প্রজেক্ট। ঠিক আছে, বিশাল প্রজেক্ট, একটা বিশাল প্রোডাক্ট। তো এই সফটওয়্যার প্রজেক্টকে আমরা অনেকগুলো ছোট ছোট মডিউলে ভাগ করি, যে এই কাজ মানে ছোট ছোট টাস্কে ভাগ করে বলতে পারো। ধরো এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এরকম অসংখ্য ছোট ছোট টাস্কে আমরা ভাগ করি, এবং এই কাজগুলো আমরা এক এক করে পারফর্ম করে করে আমরা একটা টোটাল সফটওয়্যারকে বিল্ড করি। তো এই যে আমরা আমাদের প্রোডাক্টকে ছোট ছোট ভাগে ভাগ করলাম, এই ছোট ছোট পোর্শন গুলোকে বলে হলো প্রোডাক্ট ব্যাকলগ। বুঝতে পারছো? এই পোর্শন গুলোকে কি বলে? প্রোডাক্ট ব্যাকলগ। ঠিক আছে, তো আমরা একটা সফটওয়্যারকে তো ছোট ছোট ভাগে ভাগ করলাম। এরপরে আমার যে টোটাল টাইম ফ্রেম, ধরো আমি কয়েক মাসের মধ্যে হচ্ছে আমি একটা প্রজেক্টকে কমপ্লিট করব। তো এই টাইম ফ্রেমকে আবার আমরা অনেকগুলো ফ্র্যাগমেন্টে ভাগ করি, ছোট ছোট। যে ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা বলি হচ্ছে স্প্রিন্ট। ঠিক আছে, স্প্রিন্ট। তার মানে আমার যদি একটা ধরো 4 মাসের প্রজেক্ট হয়, সেই 4 মাসের প্রজেক্টে তাহলে কতগুলো স্প্রিন্ট থাকবে? হ্যালো, স্যার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার কথা মানে একটু ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা সেটা তো আগে বলবা, তো না বললে আমি কিভাবে বুঝতে পারবো? বোঝা যাচ্ছে কিন্তু একটু ভেঙে ভেঙে আসছে, তবে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, আমি তো ভাবছি স্যার আমাদের এখানে হয়তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা একটু বলা উচিত ছিল, কারণ এই রেকর্ডিং দিলেও দেখবা যে, আচ্ছা রেকর্ডিং দিলেও দেখবা যে ওই সমস্যা না, রেকর্ডটা দিয়ে DML দিলে আসে। মানে আমরা আবার দেখে নিতে পারবো। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, যে কি বললাম যে আমার একটা বড় সফটওয়্যার, সেটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করছি, সেই ভাগগুলোকে আমি বলতেছি হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। আর আমার যে টোটাল টাইম ফ্রেমটা, ধরো 4 মাসের একটা টাইম ফ্রেম, সেটাকে আমি কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করছি, যে ভাগগুলোকে আমরা কি বলছি? স্প্রিন্ট। ঠিক আছে, এই ভাগগুলো হচ্ছে স্প্রিন্ট। তো একটা স্প্রিন্ট সাধারণত 1 থেকে 4 সপ্তাহের হয়ে থাকে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে আমাদের প্রোডাক্টকে ছোট ছোট ভাগে ভাগ করলাম, এরপর আমরা একটা স্প্রিন্ট প্ল্যানিং করলাম যে হ্যাঁ আমরা এটাকে ধরো 4টা কি 5টা স্প্রিন্টের মধ্যে আমরা আমাদের প্রজেক্টকে কমপ্লিট করব। আর এই প্রত্যেকটা স্প্রিন্টে
প্রত্যেকটা স্প্রিন্টে আমরা যেই কাজগুলো করব সেই কাজগুলোকে আমরা কোথায় রাখি? স্প্রিন্ট ব্যাকলগের ভিতরে রাখি। বুঝতে পারছো? জি স্যার। একটা প্রজেক্টে কি একটা সফটওয়্যার কি পোর্শন থাকতে পারে? লাইক ধরো লগইন আছে, ড্যাশবোর্ড আছে, নেভিগেশন আছে, ইউজার প্রোফাইল আছে, কার্ট আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। আর একটা স্প্রিন্ট এখানে আমরা ধরো 4টা-5টা স্প্রিন্টে আমরা ভাগ করছি। আর প্রথম স্প্রিন্টের ভিতরে ধরো আমরা শুধুমাত্র লগইন আর নেভিগেশন এই দুইটা হচ্ছে আমরা বিল্ড করব। ঠিক আছে? লগইন আর নেভিগেশন। তার মানে প্রোডাক্ট ব্যাকলগে অনেকগুলা জিনিস থাকতে পারে। বাট স্প্রিন্ট ব্যাকলগে কারা থাকবে? যেই জিনিসগুলো আমরা একটা স্প্রিন্টে কমপ্লিট করছি সেই জিনিসগুলো থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা স্প্রিন্ট ব্যাকলগ ক্রিয়েট করলাম। করার পর আমরা 1 থেকে 4 সপ্তাহের একটা স্প্রিন্ট হচ্ছে আমরা চালালাম। তো এইখানে কি হচ্ছে? এখানে আমার সেই প্ল্যানিং, ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স সবকিছুই আমার এই স্প্রিন্টের ভিতরে হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক 24 ঘন্টা পর পর একটা মিটিং এর আয়োজন করব। ঠিক আছে? অর্থাৎ প্রতিদিনই আমরা আমাদের যে ডেভেলপমেন্ট টিম আছে, আমাদের যে কাস্টমার আছে তাদের সাথে আমরা একটা মিটিং এর আয়োজন করব। এবং আমাদের সফটওয়্যারের যে কারেন্ট কি অবস্থা, আমাদের সফটওয়্যার কারেন্ট কি অবস্থা সেটাকে পর্যালোচনা করার জন্য আমরা রেট্রোস্পেক্ট করব। বুঝতে পারছো? এবং ফাইনালি একটা স্প্রিন্ট পরে গিয়ে আমরা একটা ইনক্রিমেন্ট পাবো। একটা ইনক্রিমেন্ট পাবো। তো এরকম এরকম হচ্ছে একটা ইনক্রিমেন্ট পাইলাম একটা স্প্রিন্ট থেকে। সেরকম 4টা স্প্রিন্ট থেকে ধরো হচ্ছে আমরা এরকম 4টা ইনক্রিমেন্ট পাইলাম। তো এরকম অনেকগুলো ইনক্রিমেন্ট মিলেই কিন্তু ফাইনালি আমাদের ফাইনাল প্রজেক্টটা তৈরি হবে। ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে ফাইনালি একটু রিভিউ করে কি করলাম, আমরা একটা বড় সফটওয়্যারকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। যে ভাগে আমরা আলাদাভাবে কাজ করব এটাকে আমরা বলছি হলো প্রোডাক্ট ব্যাকলগ। এবং আমাদের টোটাল টাইম ফ্রেমকে আমরা অনেকগুলো স্প্রিন্টে ভাগ করে নিলাম। এরপর প্রত্যেক স্প্রিন্টে বা একটা স্প্রিন্টে কি কি কাজ করব সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে আমরা স্প্রিন্টে চলে গেলাম এবং এখানে কি হলো, আমার ওই এসডিএলসি লাইফ সাইকেলটা চললো। চলার সাথে সাথে আমরা প্রত্যেক দিন আমাদের ডেভেলপমেন্ট টিমের সাথে আমরা মিটিং করি এবং ধরো আমাদের যেই কাস্টমার আছে তাদের সাথে আমরা মিটিং করি এবং আমাদের সফটওয়্যারের যে কারেন্ট কি অবস্থা সেটা বোঝার জন্য আমরা রেট্রোস্পেক্ট করি। ঠিক আছে? রিভিউ প্লাস রেট্রোস্পেক্ট। এবং ফাইনালি আমরা একটা ইনক্রিমেন্ট পাই। এরকম আমার স্প্রিন্ট গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি ফাইনালি অনেকগুলো ইনক্রিমেন্ট পাবো, যে ইনক্রিমেন্টের হচ্ছে আমার ফাইনাল সফটওয়্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, শুনতে ফাইনাল, পাচ্ছি। জি স্যার। সো এরকম মাল্টিপল জি স্যার। ইনক্রিমেন্টের পরে কিন্তু আমরা ফাইনাল সফটওয়্যারটা পেয়ে যাব, সেটা হচ্ছে আমার ফিনিশড ওয়ার্ক। তো স্ক্রাম প্রসেসে আমার স্ক্রাম টিম থাকে। বুঝতে পারছো? একটা স্ক্রাম টিম থাকে যে টিমটা এই প্রসেসের উপরে কাজ করে। তো এই টিমটা সাধারণত খুবই ছোট হয়, মানে ধরো কত 3 to 10 অ্যারাউন্ড ধরো প্রায় 10 জনের মতন লোক থাকে। তো টিমে কারা কারা থাকে? থাকে হচ্ছে প্রোডাক্ট ওনার, থাকে হচ্ছে স্ক্রাম মাস্টার এবং থাকে হচ্ছে আমার ডেভেলপাররা। ঠিক আছে? সো এই যে প্রোডাক্ট ওনার ও কিন্তু কাস্টমার না, ও হলো আমার কাস্টমার এবং ডেভেলপার এদের মাঝখানে একটা মিডলম্যান হিসেবে কাজ করে। মানে ও কাস্টমারের কাছ থেকে জিনিসগুলো শুনে আমাকে ডেভেলপারকে বলে, আবার ডেভেলপারের কাজ দেখে যে ঠিকমতো হচ্ছে কি। ঠিক আছে? তো এইগুলা করে হলো এই প্রোডাক্ট ওনার। তারপরে আছে কে আছে হলো স্ক্রাম মাস্টার। তো স্ক্রাম মাস্টারের কাজ হলো এই যে স্ক্রামের যে নিয়ম কানুন স্টেপ বাই স্টেপ এগুলোকে ঠিকমতো ফলো করা হচ্ছে কিনা এটা চেক করা। তো একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে বা একটা বড় সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি আলাদা একজন স্ক্রাম মাস্টারকে অনেক বেতনে হায়ার করে রাখে। ঠিক আছে? কারণ সে এগুলো পর্যালোচনা করে অনেকটা প্রজেক্ট ম্যানেজারের মতো। আর তো আছে হচ্ছে কামলা আর কি, মানে যারা ডেভেলপার তারা, যারা হচ্ছে এই লাইফ সাইকেল জুড়ে ডেভেলপমেন্টের কাজটা করবে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। বুঝতে পারছো ওর প্রসেসটা? জি স্যার। আচ্ছা, তো এই তাহলে স্ক্রামের সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এটা আমাকে কাস্টমারের ফিডব্যাক নেওয়ার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে।
এখানে একটা ট্রান্সপারেন্সি মেইনটেইন হয়, মানে সবাই নিজের কাজের আপডেট এই যে মিটিং এর মাধ্যমে, এখানে বললাম না 24 ঘন্টা পর মিটিং হয়, সো মিটিং এর মাধ্যমে নিজেদের কাজের আপডেট জানাচ্ছে। তারপরে এখানে যেহেতু কাজের আপডেট জানাচ্ছে সবাই সবকিছু সম্পর্কে ট্রান্সপারেন্ট, সো আমার রিস্কও কম, যেহেতু প্রতিদিন আমরা রেট্রোস্পেক্ট করছি, যাচাই বাছাই করছি আমাদের প্রবলেম গুলো, সো আমার রিস্কও কিন্তু কম। এটা হচ্ছে রেট্রোস্পেক্ট আর কি। আচ্ছা, তারপরে রিস্কও কম, এবং রিস্ক কমের কারণে আমার কিন্তু মোটামুটি ডেভেলপমেন্ট খরচ অনেক কমে যাচ্ছে। অলরাইট, তো আমরা হচ্ছে একদম আমাদের লাস্টে চলে আসছি। আমি একটু জাস্ট সংক্ষেপে বলি এখানে কি বলা আছে। তো এখানে ফার্স্টে বলা আছে হলো যে আমাদের স্ক্রামে আমরা একটা ছোটখাটো টিম নিয়ে কাজ করি, আমাদের প্রসেসটা এখানে খুবই ফ্লেক্সিবল। তারপরে আমরা যে সফটওয়্যার ডেলিভার করি সেই ডেলিভারিটা হয় হলো ফ্রিকোয়েন্ট, অর্থাৎ আমরা ইনক্রিমেন্টাল প্রসেসে কিছুদিন পর পরই আমরা সফটওয়্যার ভার্সন ডেলিভার করি। তারপরে আমাদের যে কাজ, স্ক্রাম প্রসেসের ভিতরে যে কাজগুলো, এই কাজগুলো অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং সবার মাঝখানে ডিভাইড করা থাকে। তারপরে টেস্টিং এবং ডকুমেন্টেশন এগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে ডেভেলপমেন্টের সাথে। এবং ফাইনালি দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে আমার স্ক্রাম প্রসেসের ক্ষেত্রে আমার স্ক্রাম টিম যে কোনো সময় ডিক্লেয়ার করতে পারে যে প্রজেক্টটা শেষ। স্ক্রাম টিম যখনই বলবে প্রজেক্ট শেষ, তখন আমার প্রজেক্ট কমপ্লিট। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের এখানে দেখো হচ্ছে রেফারেন্স দেওয়া আছে, মানে বই রেফারেন্স দেওয়া আছে আর কি। তো যারা বই পড়তে চাও এখান থেকে পড়তে পারো আর ডিটেইলস জানার জন্য। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কি কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। এরপরে আবার আমার আরেকটা ক্লাস আছে। সো ওকে স্যার। হ্যাঁ, একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে হবে। ওকে, ওকে, সো রেসপন্সিবল রোল নাম্বার 4641। ইয়েস স্যার। আচ্ছা, একটা মিনিট সময় দাও, আমার আরেকটা ক্লাস আছে, ওদের একটু বলি যে একটু লেট হবে। স্যার কি আছেন? ওয়েট ওয়েট। ওকে, 4652, Yes, sir. 4671, Present, sir. 4730, Yes, sir. 4744, Present, sir. 4780, 4809, Yes, sir. 4830, Yes, sir. 4846, Present, sir. 4854, 4890, Yes, sir. 4939, 4992, স্যার ও বাড়িতে যাবে বললো, মানে 505, বাড়িতে যাচ্ছে। 5025, ইয়েস স্যার। 5036, স্যার Yes, sir. 5120, Yes, sir. 5124, 5135, স্যার 5124 আসি। আচ্ছা 5150, Yes, sir. 5194, Yes, sir. 5250, Yes, sir. 5356, 5389, Yes, sir. 5422, Yes, sir. 5443, Yes, sir. 5467, Yes, sir. 5476,
5523, Yes, sir. 5528, Yes, sir. 5533, স্যার ও ক্লাসে ছিল স্যার 5539, Yes, sir. 5541, Yes, sir. 5561, Yes, sir. 5610, 5610, 5667, Yes, sir. 5692, Yes, sir. 5727, 5744, 5766, 5790, Present, sir. 5828, 5831, প্রেজেন্ট স্যার ইয়েস স্যার 5828 হ্যাঁ 5907, Yes, sir. Yes, sir. 5959, Yes, sir. 5961, Present, sir. 6017, 6020, 6039, Present, sir. 6046, Yes, sir. 6048. Yes, sir. স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। আচ্ছা স্যার ঠিক আছে আপনাকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ